দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রকাশ্যে ভারতের পক্ষ নেওয়ায় এই মুহূর্তে গণধোলাই খাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তুলকালাম কাণ্ড, গণধোলাই খাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে হামলার শিকার হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেখানে একটি সমাবেশে এই হামলার শিকার হন তিনি। এদিকে এই হামলায় বাংলাদেশের কিন্তু ভারতের উপর ডিপেন্ড করতে হবে। আপনি যতই বাহাদুরি দেখেন, আপনি মিলিটারি ফোর্স দিয়ে ভারতকে পানি দিতে বাধ্য করতে পারবেন, এরকম পরিবেশ বাংলাদেশ সৃষ্টি করতে পারবে, এই ধরনের ধারণা করা ঠিক না। আমি শুধু একটা কথাই বললাম, আজকে আপনাদের সাথে দুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। এর ভিতরে একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যে বিষয়টি ইতিপূর্বে আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানে চুবানি খেয়েছেন। সাংবাদিক ইলিয়াসের একটা খুশির সংবাদ, একটা বিজয়ের খবর। এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারকে সাইজ করার ইঙ্গিত আছে। এর মধ্যে ভিপি নূরদের ইন্ডিয়ার সাথে টক্কর দিতে গেলে এখানে সবার আগে দরকার হবে ইলিয়াস হোসাইনকে, পিনাকিকে। তাদেরকে হাতে নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওদের মতন বোকা না তো আর, হ্যাঁ ওদের মতন বোকা না, অনেক বুদ্ধিমান একজন লোক। তো সে পট করে ইলিয়াস হোসাইনকে হাতে নিয়ে ফেলেছে। কারণ দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের শাসক গোষ্ঠীর মধ্যে এন্টি ইন্ডিয়ান একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে। অর্থাৎ বাংলাদেশের শাসক গোষ্ঠী বা যাদেরকেই দেশের জনগণ নির্বাচিত করে সরকারে আনছেন, তারা সকলেই এমন একটি ভাব ধরে আছে যে তারা ভারতকে পছন্দই করে না, অর্থাৎ ভারতের সাথে কোনো ধরনের সম্পর্কই রাখতে চায় না। এর সাথে সাথে বাংলাদেশের জনগণ তো আছেই, তারা প্রতিনিয়ত বলছে যে ভারতের সাথে বাংলাদেশের সকল সম্পর্ক ছিন্ন করা হোক। কিন্তু প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যেই এমন একটি দালাল শ্রেণী রয়েছে যারা বাংলাদেশের খাবে, বাংলাদেশের পড়বে, বাংলাদেশে সবকিছু করবে, কিন্তু তাদের অন্তরে রয়েছে ইন্ডিয়া। এরই মধ্যে একজন হচ্ছেন জিএম কাদের, যিনি কিনা ক্ষমতায় থাকার সময় অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ভারত সফরে যান এবং ভারত থেকে ফেরত এসে সরাসরি সাংবাদিকদের সামনে বলেন যে ভারতে তার কিছু গোপন মিটিং হয়েছে, কিন্তু কি মিটিং হয়েছে সেটি তিনি বলতে পারবেন না, সেটাতে নাকি ভারতের অনুমতি নেই। তো সেই জিএম কাদের আবারও ক্ষমতাহীন হয়েও ভারতের পা চাটতে শুরু করেছে। তিনি বলেছেন যে এই যে বাংলাদেশের মানুষের মধ্যে এন্টি ইন্ডিয়ান একটি সেন্টিমেন্ট তৈরি হয়েছে, এটাতে আসলে বাংলাদেশের কি লাভ হতে পারে। বরং ভারত যদি মনে করে যে বাংলাদেশকে তারা না খাইয়ে মারবে, তবে তারা সেটাও পারবে। এবং এই মুহূর্তে যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন না, সেটিতেও নাকি তিনি ভুল করছেন, এমনটাই এই জিএম কাদের জানিয়েছে। এছাড়াও আরো তিনি বেশ কিছু তথ্য জানিয়েছে, যেগুলো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই জানতে পারবেন। এরই সাথে সাথে এই জিএম কাদেরের এখন কি অবস্থা হয়েছে এই ভারতের পা চাটার কারণে, সেটিও আপনারা জানতে পারবেন। এরই সাথে সাথে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সাথে এই মুহূর্তে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি ঝামেলা তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে 47 মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন যে এই মুহূর্তে ইলিয়াস হোসেন পোস্ট করেছে, তারপর থেকে তাদের মধ্যে ঝামেলা কিন্তু আরো বেড়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, এবার শেষমেশ সাংবাদিক ইলিয়াস হোসেনেরই জয় হলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শেষমেশ ইলিয়াস হোসেনের পক্ষই নিলেন। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে জনাব নুরুল হক নূরের কি অবস্থা হয়েছে সেটিও জানতে পারবেন। তো আমি আর বেশি কথা বাড়াচ্ছি না, আমি ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতীয় জনগণের একটা কনসার্ন এই বাংলাদেশ সম্পর্কে আছে এবং সেটাকে তারা চায় যে এরকম ভাবে থাকলে আমরা খুশি, এটুক তারা দেখতে চায়। এখন আমাদের কিন্তু এটাকে বাইরে এসে, ওদের সব কনসার্নকে বাইরে ফেলে এসে আমরা ওদের সঙ্গে একেবারে চোখে চোখ তুলে তাইয়ে ওদের সঙ্গে পাঞ্জা লড়তে যাব, এটা কিন্তু একটা বাস্তবসম্মত কথা নয়। এবং যে কোনো ভাবে হোক, আমরা যতটা ভারতের উপর নির্ভরশীল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন ভাবে আমাদের যে একেবারে ইকোনমিক প্রসপ্যারিটির যে কোনো ভাবে যদি ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকে, চিকিৎসা বিষয়ে লেখাপড়া সব ব্যাপারে আমরা কিন্তু লাভবান হই।
তারা আমাদের সঙ্গে ব্যবসার পয়েন্টটা তাদের জন্য খুব বড় জিনিস নয়। এখানে হয়তো তারা যদি ব্যবসা হয় কিছু ব্যবসা লুজ করবে, সেটা তারা অন্যান্য সব জায়গায় গিয়ে সেটা ম্যানেজ করতে পারে। আমরা কিন্তু যদি লুজ করি সেখানে আমাদের কিন্তু ম্যানেজ করার তেমন কিছু থাকে না। যে ভারতের সঙ্গে এবং তাদের সমৃদ্ধির সঙ্গে আমরা একসঙ্গে তাল মিলিয়ে যদি সমৃদ্ধিশালী হতে চাই, সেটা ভারতের জন্য লাভজনক, আমাদের জন্য লাভজনক, উইন উইন সিচুয়েশন। যে ভারতের সঙ্গে একটা সহজ সম্পর্ক ছাড়া সামনের দিকে রাজনীতিতে তাদের অসুবিধা হতে পারে, কারণ ভারত একটা বড় দেশ এবং যে কোনো ভাবেই হোক তারা তাদের স্বার্থ দেখবে। আমেরিকা যেমন তাদের স্বার্থ দেখছে, নিজের সব দেশ নিজের স্বার্থ দেখে। বাংলাদেশকে বেঁচে থাকার জন্য যে পানি দরকার, সুস্বাদু পানি, যেটা আমাদের এগ্রিকালচার দরকার, আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ফার্টাইল ল্যান্ড, এবং সেখানে আরো অনেক জীবনযাত্রার পানি না হলে তো বাংলাদেশ মরুভূমি হয়ে যাবে। তো সেইখানে বাংলাদেশের কিন্তু ভারতের উপর ডিপেন্ড করতে হবে। আপনি যতই বাহাদুরি দেখেন, আমি একটা সিম্পল একটা কথাই খালি বললাম যে পানিটা কিন্তু ওরা যদি না দিতে চায়, কথার কথা বলছি, আপনাকে যদি এগ্রিমেন্ট না সই করতে চায়, আপনি পৃথিবীর যে কোনো শক্তিকে দিয়ে চাপ দিলেও ভারতকে এটা করাতে পারবেন না। কেননা ওরা যে কনভেনশন, আমি যতটুকু জানি, যেহেতু আমি ডিল করেছিলাম, যে উপর থেকে যারা পানি আসবে অভিযানের, তাদেরকে নিচের লোকের সঙ্গে কথা বলতে হবে, এইসব কনভেনশনে ভারত সাইন করে নেই এবং ভারত এগুলো তো মানতেও রাজি না। এবং পরবর্তীকালে যে কনভেনশন সাইনও করে থাকে, আমি জানি যে করে নেই আমার জানা মতে, তাহলেও কিন্তু আপনি মিলিটারি ফোর্স দিয়ে ভারতকে পানি দিতে বাধ্য করতে পারবেন, এরকম পরিবেশ বাংলাদেশ সৃষ্টি করতে পারবে, এই ধরনের ধারণা করা ঠিক না। আমি শুধু একটা কথাই বললাম। আর এমনি যে কোনো ব্যাপারে একটা হঠাৎ করে একটা ইমার্জেন্সি, আমি তো কমার্স মিনিস্টার ছিলাম দীর্ঘদিন, একটা হঠাৎ করে একটা জিনিসের ইমার্জেন্সি আমার দরকার হচ্ছে, ভারত ছাড়া কেউ এত তাড়াতাড়ি এইভাবে আমাদের ইমার্জেন্সি মিট করতে পারবে না। যেমন ধর হঠাৎ করে যে ডিজেলের হলো, কিছুটা ডিজেল সামান্যই ভারত দিয়েছে, কিন্তু চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। কাঁচামরিচের দরকার দিচ্ছে, চালের দরকার দিচ্ছে, চিনি দরকার, হঠাৎ করে যদি দরকার হয় আমরা বললেই সঙ্গে সঙ্গে, এবং এত তাড়াতাড়ি এত সুলভ মূল্যে এবং ইয়েতে অন্য পৃথিবীর কোনো দেশ থেকে এটা পাওয়া যাবে না। তো মানুষের জীবন মরণের সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্কটা একটা অত্যন্ত জরুরি জিনিস। এটাকে নিয়ে যারা জেদাজেদি করছেন, আমি জানি না তারা কিসের দেশপ্রেমিক। সাংবাদিক ইলিয়াস কি জিনিস মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জানেন। বিএনপি নেতাদের অনেককে ল্যাংটা করে দিয়েছেন, অনেককে নাকানে চুবানি খেয়েছেন, ইচ্ছা মতো অকথ্য ভাষায় সাংবাদিক ইলিয়াস বিএনপির অনেককে গালাগালি করেছেন। In spite of that, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান knows that who is and what is জার্নালিস্ট ইলিয়াস। দর্শক, আমি বিশ্লেষণ করছি সাংবাদিক ইলিয়াসের একটা খুশির সংবাদ, একটা বিজয়ের খবর। আপনি চিন্তা করেন যে সাংবাদিক ইলিয়াসের নিউজ চ্যানেল বাংলা এডিশন ইউনূস সরকার বন্ধ করে দিয়েছিল, সেটা তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। একটু অবিশ্বাস্য মনে হয় না? বরং ইউনূস সরকারের অনুকম্পা বেশি পাওয়ার কথা সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য এদের, কারণ ইউনূস সরকারের উপর তাদের একটা প্রভাব ছিল এবং ইলিয়াস পিনাকিদের ঘনিষ্ঠ লোকজন ইউনূস সরকারের উপদেষ্টা ছিলেন। এখানে স্পষ্টতই ইলিয়াসরা জামাতের পক্ষে ভোট চেয়েছেন 12 ফেব্রুয়ারি নির্বাচনে, বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন, ভয়াবহ খেলা খেলেছেন। তারপরও বিএনপি সরকার এসে সাংবাদিক ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দিয়েছেন, লাইসেন্স ফেরত দিয়েছেন। এটা ইলিয়াসের বিরাট বিজয়। কিন্তু এটা জাস্ট একটা সংবাদ মাধ্যমে লাইসেন্স ফেরত ইলিয়াসের আলহামদুলিল্লাহ বলা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে গভীর রাজনীতি আছে, এর মধ্যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চলমান সংগ্রাম আছে, এর মধ্যে প্রথম আলো ডেইলি স্টারকে সাইজ করার ইঙ্গিত আছে, এর মধ্যে ভিপি নূরদের, এরা যে আসলে বিএনপির জাস্ট ব্যবহৃত টিস্যু, প্রয়োজন ফুরিয়ে গেলে এদেরকে লাথি দিবে, ছুঁড়ে ফেলে দিবে, এবং আসলে টিস্যু যে ব্যবহার করে, এর বাইরে যে ভিপি নূরদের অ্যাপ্লিকেশন বা বাঁচানোর চেষ্টা বা সামগ্রিকভাবে যে ভিপি নূরদের তারেক রহমান ধারণ করেন না, তার প্রমাণ। দর্শক, আগে খবরটা আপনাদেরকে একটু দেই। সাংবাদিক ইলিয়াস নিজেই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন এবং এর মধ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে এটা রিপোর্ট হয়েছে। আধারে আলো জ্বালাতে আবারও নিবন্ধন ফিরে পেল আপনাদের ভালোবাসার বাংলা এডিশন। আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা অনেকের প্রতি যাদের অনেকের নামও বলা নিষেধ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার সম্মতির জন্য ধন্যবাদ। এর মানে এই যে ইলিয়াসের বাংলা এডিশন ফেরত দেওয়া, এই কেস তারেক রহমান পর্যন্ত গিয়েছে। এটা জাস্ট তথ্য মন্ত্রণালয় এটা সলভ করেছে, বিষয়টা এরকম নয়। তবে অনেকে মনে করতে পারেন যে আগের তথ্যমন্ত্রী ডিমোশন পেয়ে বাদ, আর নতুন তথ্যমন্ত্রী এসেছেন, এখন নতুন তথ্যমন্ত্রীর সাথে তো ইলিয়াসদের ঝামেলা আরো বেশি। অবশ্য নতুন তথ্য প্রতিমন্ত্রী, তার সাথে আবার ইলিয়াসদের ভালো সম্পর্ক। বিষয়টা এরকম কিনা? না, বিষয়টা এটা না। এখানে তথ্যমন্ত্রী পরিবর্তন এর সাথে কোনো সম্পর্ক, এটা মাননীয় প্রধানমন্ত্রী নিজে ডিল করেছেন, তার সম্মতিতে এটা করেছে। দর্শক, এটা একটু ইম্পর্টেন্ট যে প্রধানমন্ত্রী কেন সম্মতি দিলেন এবং প্রধানমন্ত্রী পর্যন্ত কেন বিষয়টা গেল। কারণ দেখেন, সাংবাদিক ইলিয়াসের যে প্রভাব
তাসির, তার সংবাদ মাধ্যম যা করতে পারবে, শক্তিশালী কোটি টাকার জামাতি মিডিয়া তা করতে পারবে না। আপনি দেখেন তো জামাতের নয়া দিগন্ত সংগ্রাম বাংলাদেশে কোনো কিছু করতে পারে? তাদের নিউজের চালানোর দাম আছে? নিউজের দাম এর মানে কি? সাপোজ কোনো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট হোক, ভিডিও বা লিখিত, এটা পাবলিশ করার পর যাদের বিরুদ্ধে রিপোর্ট পাবলিশ করবেন তাদের ইহকাল শেষ হয়ে যাবে, রাজনীতি শেষ হয়ে যাবে, অথবা কোনো সরকারি কর্মকর্তার চাকরি চলে যাবে, সরকারি লোক, সরকার তাকে বিসর্জন দিতে বাধ্য হবে, দেশব্যাপী তোলপাড় তৈরি হবে। এটা হচ্ছে সংবাদ মাধ্যমের ভ্যালু। যেমন প্রথম আলো যদি কারো বিরুদ্ধে লেখে, তার জীবন তামাতামা হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে লিখলে সেটা সমাধান হয়। এটাই তো সংবাদ মাধ্যমের তাসির। নয়া দিগন্ত কিংবা সংগ্রাম, আপনি দেখেন তো তারা ওইরকম আলোড়ন সৃষ্টিকারী কোনো ইনভেস্টিগেটিভ রিপোর্ট পাবলিশ করতে পারে কিনা বা করতে পারে কিনা, অথবা তাদের কোনো রিপোর্টের ফলে কিছু হয় কিনা বাংলাদেশে? কিচ্ছু হয় না। এমনকি জামাতের আভ্যন্তরীণ বিভিন্ন দুর্নীতি বা বিচ্যুতি, এগুলো নিয়ে বলতে পারলেও একটা কথা ছিল যে না, আর কিছু না পারুক, জামাতের ভিতরে কোনো অপকর্মকারী বা দুর্নীতিবাজের পথ খেয়ে দিতে পেরেছে নয়া দিগন্ত সংগ্রাম। তাও পারে না। জামাতের অপরাধ আরো গোপন করে এরা। জামাতের নেতাকর্মীদের অনেক কিছু জানলেও এরা পাবলিশ করে নিষেধ। কোনো আমাদেরকেও ওরা বলে ভাই ওটা বলেন না, ঠিক আছে অপরাধ করেছে, আছে, কিন্তু বলা যাবে না। এই জন্য বলছি যে এই নয়া দিগন্ত সংগ্রাম এদের কোনো দামই নেই, আমার কাছে চারানা দাম নেই। ওগুলো কেউ করবেন না, ফালতু পত্রিকা। তার চাইতে আমার দেশ, এটা তাসিরাস, আমার দেশ কিছু করতে পারে। আমার দেশ নয়া দিগন্ত কিংবা সংগ্রাম তার চাইতে প্রভাবশালী জাস্ট অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম এই বাংলা এডিশন, বিলিভ ইট অর নট, অল্প কিছু লোক নিয়ে চালায়। নয়া দিগন্ত সংগ্রামের তুলনায় কিছুই নেই, ভাড়া একটা দুইটা রুম, কিছু লোক অল্প টাকা বেতনে চাকরি করে। কিন্তু ইলিয়াস আছেন এখানে, যার ফলে এই বাংলা এডিশন বাংলাদেশের তোলপাড় সৃষ্টি করতে পারে, বাংলাদেশে অঘটন ঘটাতে পারে, ঘটনা ঘটাতে পারে। তারা একটা অ্যাক্টর, যেটা আমরা দেখেছি প্রথম আলো ডেইলি স্টারে হামলা হয়েছে ইউনূসের আমলে, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর। তাতে বাংলা এডিশনকে দায়ী করা হয়েছে এবং তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। এর মানে তারা কিছু পারে, যদিও এই অভিযোগ ভুল ছিল, বাট দে ক্যান ডু সামথিং। তারা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, মোটিভেট করতে পারে। এবং ইলিয়াস একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করলে ওটা বাংলাদেশের যমুনা টেলিভিশনের চাইতে, রিপোর্টের চাইতেও, তালাশ অমুক তমুক তাদের চাইতেও আলোচিত। বলেন তো, এই যে ভিপি নুরের বিরুদ্ধে যে রিপোর্ট করলো, ওইটা বেশি মানুষ দেখেছে, বেশি আলোচনা হয়েছে না ভুয়া ক্যান্সার বিশেষজ্ঞ অমুক তমুক নানান বিষয় তালাশ নানান রিপোর্ট করে এগুলোর প্রভাব বেশি? অবশ্যই ইলিয়াসের প্রভাব কয়েক হাজার গুণ বেশি, বাংলাদেশের যে কোনো নিউজ গণমাধ্যমের চাইতে বেশি। সেই ইলিয়াস জামাতপন্থী, তার সংবাদ মাধ্যম ফেরত দিয়েছে কেন? এটা তো দেওয়ার কথা না, কারণ জামাতের পক্ষে সবচাইতে পাওয়ারফুল সংবাদ মাধ্যম হওয়ার কথা, যদিও জামাতের নিয়ন্ত্রণে না, কারণ ইলিয়াস কারো কথা শোনেন না, বাট জামাতের পক্ষেই যেত। এই বাংলা এডিশনের নিবন্ধন ফিরিয়ে দিলেন প্রধানমন্ত্রী কেন? এর কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে সাংবাদিক ইলিয়াসকে প্রধানমন্ত্রীর এখন দরকার। প্রধানমন্ত্রী জানেন বিএনপি 2-4 জনের বিরুদ্ধে, বিপিনুরদের বিরুদ্ধে বাংলা এডিশন অমুক তমুক যাই বলুক, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে প্রভাবিত করতে পারে, লড়াই করতে পারে, এমন ফিগার যদি কেউ থেকে থাকে ইলিয়াস এবং পিনাকি আছে। ইলিয়াস পিনাকিদের সাথে যতই দূরত্ব থাক, ভারতের আধিপত্যবাদীর বিরুদ্ধে লড়াইয়ে ইলিয়াস পিনাকিকে দরকার। এটা প্রধানমন্ত্রী ফিল করেছেন বলে তার বাংলা এডিশন ফেরত দিয়েছে। জামাতকেও দরকার, এমনকি ইলিয়াস পিনাকিও হাজারো সমালোচনা করলে, আমরা হাজারো সমালোচনা বিএনপি সরকারের করলো, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই যে বিএনপির সাথে আমরা আছি, এটাও স্পষ্ট। এর ভিতরে একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, যে বিষয়টি ইতিপূর্বে আপনারা হয়তো কোনোদিন দেখেন নাই। বিষয়টা হচ্ছে, আপনারা কি কোনোদিন জামাতের আমিরকে আজান দেয়া দেখেছেন? তিনি আজান দিচ্ছেন কোথাও, তার নিজের কণ্ঠে, সুমধুর কণ্ঠে আজান দেয়া, এটা কি কখনো শুনেছেন? তাহলে চলুন আমরা আগে জামাত আমিরের আজানটা শুনি, তারপরে কোথায় কে এই ভিডিওটি করেছে ওই বিষয়ে, আর এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় ছোট্ট করে একটু শেয়ার করব। Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah। 11 দলীয় জোটের বৈঠক ছিল 23 তারিখে। সেই বৈঠকের সময়, বৈঠক চলাকালীন সময়েই হঠাৎ মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে যায়। এর মধ্যেই
রাশেদ প্রধান, যিনি শফিউল আলম প্রধানের ছেলে, হঠাৎ করে আজানের শব্দ তার কানে ভেসে আসে। কে আজান দিচ্ছে? আজানের সুমধুর শব্দে রাশেদ প্রধান লিখেছে তার ফেসবুক পোস্টে, তিনি হতভম্ব হয়ে গেছেন। এত স্নিগ্ধ সুন্দর সুমধুর আজান কে দিচ্ছে? তিনি এগিয়ে গিয়ে দেখেন জামাত আমির আজান দিচ্ছে। তিনি হতভম্ব হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে কোনো বিরোধী দলীয় নেতা এরকম নিজের কণ্ঠে আজান দিয়েছেন বৈঠক চলাকালীন সময়ে, এরকম ইতিহাস বাংলাদেশে নাই। একজন বিরোধী দলীয় নেতা, কারণ আজান দেওয়া অনেকেই মনে করেন ওটা তো ছোট কাজ, ওটা কত করবে ওই যে মসজিদের মুয়াজ্জিন যারা, ওরা তো খাদেম গুলাম এরা। তাহলে বিরোধী দলীয় নেতা আজান দিচ্ছেন। উনি লোভ সামলাতে না পেরে খুব দ্রুতই শেষের দিকের অংশটুকু ভিডিও ধারণ করেছেন এবং তার ফেসবুক ওয়ালে তিনি পোস্ট দিয়েছেন এবং ক্ষমাও চেয়েছেন যে আমি জামাত আমিরের অনুমতি ছাড়াই এই ভিডিওটি আমার টাইমলাইনে আপলোড করার লোভ সামলাতে পারলাম না। যদি ভুল হয়ে থাকে আশা করি জামাত আমির আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ওইখানে মাগরিবের নামাজ আল্লামা মামুনুল হকের ইমামতিতে অনুষ্ঠিত হয়। তাই হোক, এটা খুবই ভালো একটা নজির। বাংলাদেশে এইভাবে নতুন নতুন নজির, নতুন নতুন রেকর্ড সৃষ্টি হোক। বিরোধী দল তাদের যত ভালো আছে সমস্ত ভালো মানুষের সামনে প্রকাশ করুক, মানুষের জন্য তারা মেলে ধরুক, এই প্রত্যাশা আমরা করি। দ্বিতীয় বিষয় যেটি আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছি, শেয়ার করতে চেয়েছি, সাদিক কায়েমের সাথে মার্কিন এম্বাসির প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করেছেন ডাকসুতে গিয়ে তার অফিসে। এই দুজনের ভিতরে একজন হচ্ছেন মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং অপরজন হচ্ছেন পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান। এরা স্বয়ং সাদিক কায়েমের ডাকসুর যে অফিস, ভিপির জন্য সেই অফিসে গিয়ে সাক্ষাৎ করেছেন। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরো কি করে সহজভাবে স্কলারশিপ দেওয়া যায়, তাদেরকে সেখানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করানো যায়। এরপরে বাংলাদেশস্থ মার্কিন এম্বাসির মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজন করে সেখানে শিক্ষার্থীদেরকে, বাংলাদেশি শিক্ষার্থীদেরকে কিভাবে আরো বেশি অংশগ্রহণ করানো যায়, তাদের দক্ষতা, মেধা, শ্রম এইগুলো যাতে আরো বৃদ্ধি পায়, এই বিভিন্ন বিষয়ে তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে। এইটা কি কখনো বাংলাদেশের একটি ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্র শিবিরের মতো একটি ছাত্র সংগঠন এর আগে কখনো এটা কল্পনা করতে পেরেছে? সময় তাদের এসেছে, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের ইতিবাচক রাজনীতি, এগুলোই কিন্তু মূলত তাদেরকে এই সমস্ত জায়গায় পৌঁছে দিয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।